আনুমানিক রাত 10টা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাস্তা, মাঠঘাট, নদী, খাল, চারপাশে শুধু জল আর জল। মাঠঘাট, নদী, নালা, খালবিল সব কিছুই জলে একাকার। হাঁটু জল জমে আছে সর্বত্র। সেই জলের মধ্যে ভিজতে ভিজতে 3 জন লোক ধীরে ধীরে এগিয়ে চলেছে। আজ হিসেবপত্র গুছিয়ে রওনা হতে হতেই অনেক রাত হয়ে গেল। এমন বৃষ্টি ভেজা রাতে আর কোনো গাড়ি পাওয়া যাবে বলে তো মনে হয় না রে গোপাল। জলের যা দশা, রাস্তাঘাট সব একেবারে ডুবে গেছে। এমন ঝমঝমে বৃষ্টিতে কে আর গাড়ি নিয়ে নামবে বল? হ্যাঁ রে, বড়ই চিন্তার বিষয়। কথা বলতে বলতে তারা এগিয়ে চলেছিল। আকাশ হু হু করে ডাকছে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। হঠাৎ গোপালের চোখে পড়ে অল্প দূরে একজন লোক ভ্যান চালিয়ে ঠিক তাদের দিকে এগিয়ে আসছে। আরে এই সামনে একটু ভালো করে তাকিয়ে দেখ তো, মনে হচ্ছে না মাধব কাকা আমাদের দিকেই ভ্যান নিয়ে আসছে? হ্যাঁ রে, ঠিক বলেছিস, ও তো মাধব কাকাই। চল, দেরি না করে তাড়াতাড়ি যাই। 3 জনেই তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। এরই মধ্যে মাধব কাকা ভ্যান চালিয়ে তাদের সামনে এসে হাজির হলেন। মাধব এই গ্রামেরই একজন পুরনো ভ্যান চালক। বয়স আনুমানিক 45 থেকে 50। কি গো মাধব কাকা, আরে এত রাতে ভ্যান নিয়ে কোথায় চললে? আর বলিস না রে, একটা মাল ডেলিভারি দিতে গিয়েছিলাম। মালিকের বাড়িতে গিয়ে টাকা পয়সা বুঝে নিতে একটু দেরি হয়ে গেল। তা তোরা এত রাতে এমন বৃষ্টির মধ্যে যে? আরে কাকা, সে আর বলতে, কাজ শেষ করে মহাজনের কাছে হিসেব বুঝিয়ে টাকা নিতে গিয়ে এমন দেরি হয়ে গেল যে কি বলবো। তবে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, একসাথেই যাওয়া যাবে, চলো। এই ব্যাপার, তোরা তাহলে কাজে গিয়েছিলি? কিন্তু বাবু, তোদের এই রাজমিস্ত্রির কাজ তো সাধারণত সন্ধ্যের আগেই মিটে যায়, তাও আবার টাকা নিতে গিয়ে এত দেরি। যাক যাক, যা আবার হয়ে গেছে। চল 3 জনে উঠে পড় দেখি। 3 জন ভ্যানে উঠে বসে পড়ল। মাধব কাকা ধীরে ধীরে জলের ভেতর দিয়ে ভ্যান টেনে নিয়ে চলল। রঘু একজন রাজমিস্ত্রি, আর গোপাল ও কাঞ্চন তার সহকারী। তারা প্রতিদিনই একসঙ্গেই কাজে যায়। আজও এক জায়গায় কাজ ছিল তাদের। কাজ শেষে মহাজনের কাছ থেকে হিসেব বুঝে টাকা নিতে গিয়ে এত দেরি হয়ে গেছে। ও কাকা, বলছি এই জঙ্গলের মধ্যে ভ্যান চালাতে নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে বলো? তা বাবু, কষ্ট তো হয়, তবে কি বলবো, আমার তো বর্ষা বাদল বলে কিছুই নেই। এই ভ্যান চালিয়ে তো সংসার চলে রে। চলতে চলতে হঠাৎ তাদের কানে এলো একটানা জলের শব্দ। চারপাশে ছড়িয়ে থাকা বন্যার জল রাস্তার এক পাশ থেকে আরেক পাশে গড়িয়ে পড়ছিল। আর সেই গড়ানোর শব্দই তৈরি হচ্ছিল মৃদু এক কলকলানি শান্ত শব্দ। কিন্তু গভীর রাতে শব্দটি স্পষ্ট শোনা যাচ্ছিল। কি গো কাকা, শুনতে পাচ্ছ কিছু? ভ্যানটা একটু থামাও তো, মনে হচ্ছে রাস্তার এক পাশ থেকে আর এক পাশে জল গড়িয়ে যাচ্ছে। বাসটা আবার ভেঙে গেল নাকি? মাধব কাকা ভ্যানটি থামিয়ে দিলেন। সবাই নেমে এগিয়ে গেল। রঘু তার হাতে থাকা টর্চ লাইটটি জ্বালিয়ে রাস্তার দিকে ভালো করে তাকাল। রাস্তাটির মাঝখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে, মাটি ফেটে গিয়েছে। আর সেই ফাটল বেয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে জলের স্রোত গড়িয়ে যাচ্ছে। চারপাশে শুধুই জল, আর সেই জল গড়ানোর মৃদু শব্দ। আরে ভাই, এটা তো বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে রে। এই গর্তটা যদি এখনই মেরামত না করা যায়, তবে পুরো বাঁধ ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে তো পুরো গ্রামটাই জলের নিচে ডুবে যাবে রে রঘু। তোরা গ্রামবাসীদের ডাক। কে আছো? মহা বিপদ হয়ে গেছে। যদি এখনই কিছু না করা হয় তাহলে বাঁধটা পুরো ভেঙে যাবে। কেউ আছো? আরে কোথায় সব? আরে গ্রামের সবাই এইদিকে এসো এখনই। আরে আশেপাশে একটাও মানুষ নেই যে খবর দিতে পারে। কিন্তু দেরি করলে তো চলবে না, গ্রামে গিয়ে এখনই সবাইকে জানাতে হবে, নাহলে ভোরের আগেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রে। হ্যাঁ গো কাকা, তুমি আর রঘু এখানেই থাকো, আমি আর কাঞ্চন গিয়ে ওই কুড়ুল কোদাল এইসব নিয়ে আর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একসাথে আসছি।
ঠিক আছে রে বাপু, আমরা ততক্ষণে আশপাশ থেকে মাটি এনে গর্তটা বন্ধ করার চেষ্টা করি। গোপাল আর কাঞ্চন গ্রাম মুখে রওনা হয়ে গেল। এদিকে মাধব আর রঘু হাতে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে রইল গর্তের পাশে। বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেছে যে চারপাশে রাস্তাঘাট আরও গভীর জলের নিচে তলিয়ে যাচ্ছে। ও কাকা, চলো জলদি, আশপাশ থেকে মাটি এনে ফেলতে হবে, নাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ বাপু, চল, দেরি করলে চলবে না। তারা দুজনেই মাটির সন্ধানে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দৌড়ে কোথাও শিয়াল হুক্কা হওয়া চিৎকার করে উঠল। আর মাধব কাকা ও রঘু অনুভব করলো তাদের পিছন দিয়ে কেউ ছুটে চলে গেল। তারা সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো, কিন্তু না, সেখানে কেউ নেই। এ কি হলো? এমন লাগছে যেন কেউ আমাদের পিছন দিয়ে দৌড়ে ছুটে গেল। কাকা, কিছু বুঝতে পারলে? আরে আমারও ঠিক সেই রকমই মনে হলো, কিন্তু আশেপাশে তো কেউ নেই। তারা মনে কিছুটা আতঙ্ক নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে রঘুর চোখ পড়ল নদীর পাড়ে একটি বট গাছের নিচে। সেখানে কিছু নরম মাটি ছড়িয়ে আছে। তারা সেদিকে যেতে হঠাৎ কোথা থেকে যেন এক ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে এলো। গভীর গা ছমছমে সেই হাসি যেন রাতের নিস্তব্ধতাকে কেটে ছড়িয়ে পড়ল চারপাশে। এ কি রঘু, এই আওয়াজটা কোথা থেকে আসছে রে? পুরো ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে। চল বাপু, কিছু সুবিধা লাগছে না, এখান থেকে তাড়াতাড়ি পালাই চল। হ্যাঁ কাকা, এখনই দৌড় দাও। ভয়ঙ্কর সেই হাসির আওয়াজ তখনও চারপাশে ভাসছিল। মাধব কাকা আর রঘু আতঙ্কে দৌড়তে শুরু করলো, কিন্তু অদ্ভুতভাবে তারা টের পেল তারা যেন ঠিক মতো দৌড়তেই পারছে না। কে যেন পেছন থেকে ঘাড় ধরে টেনে রেখেছে। যতই ছুটতে চায় পা যেন ভারী হয়ে যায়, শরীর এক জায়গায় আটকে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের সেখানেই আটকে রেখেছে। কি হচ্ছে কাকা? কেন যেন নড়তে পারছি না। মনে হচ্ছে কেউ পিছন থেকে আমাকে টেনে ধরে রেখেছে। রঘুর কথা শেষ হতেই হঠাৎ আকাশে এক প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। সঙ্গে সঙ্গে চারপাশে শিয়ালের ডাক শোনা যেতে লাগলো। ঠিক সেই সময় বাতাসে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসির আওয়াজ। কাঁপা হাতে টর্চ লাইটটা গাছের দিকে ধরলো সে। আর ঠিক তখনই যে দৃশ্যটা চোখে পড়ল, সেই ভয়ালো হাসির মধ্য দিয়ে দেখা গেল বট গাছের উপর থেকে ধীরে ধীরে নিচে নামছে এক বিশাল আকৃতি দানব। তার গোটা শরীর অদ্ভুতভাবে কালো, চোখ দুটো জ্বলছে টকটকে লাল রঙে, মুখ ভর্তি তীক্ষ্ণ দাঁতের সারি। ওরে বাবা, এই যে ভূত! কাকা, এবার আমাদের আর রক্ষা নেই। রাম 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 রাম, ভগবান বাঁচাও, রাম 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 রাম। রঘু, ভয় পাস না রে রঘু, আমি তোকে কিছু বলবো না। আমার তো চাই ওই মাধবকে, হ্যাঁ ওই মাধবকে। আমাকে? কিন্তু আমি কি করেছি? কি ক্ষতি করেছি তোমার? কি ক্ষতি করেছিস? কি ক্ষতি? তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, চিনতে পারছিস না? আমি মল্লিক, আমায় চিনতে পারছিস না? তোর জন্য আমার কোল শূন্য হয়ে গিয়েছিল, মনে নেই সেই দিন রাতের কথা? বাইরে তখন প্রবল ঝড় আর বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সব ঘরেই আলো নিভে গেছে, চারপাশ অন্ধকারে ঢাকা। তবে গ্রামের একেবারে শেষ মাথায় একটি পুরনো বাড়িতে এখনো একটা লণ্ঠনের মৃদু আলো জ্বলছে। সেই বাড়ির একটি ঘরে
চেয়ারে চুপচাপ বসে আছে মল্লিক, আর খাটে শুয়ে আছে তার 5 বছরের ছোট্ট মেয়েটি। জ্বরে কাহিল হয়ে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। না রে মা, এমন কথা বলিস না। তুই আমার একমাত্র সন্তান। তোকে পেতে আমি কত মানত করেছি, কত প্রার্থনা করেছি। তুই কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারিস না মা। তুই ভয় পাবি না, এখনই তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমি। কিছু হতে দেব না তোর, তুই শুধু একটু ধৈর্য রাখ মা। পুরো ঘরটায় যেন নেমে এসেছে এক নিঃশব্দ শোকের ছায়া। ছোট্ট মেয়েটির যন্ত্রণায় ভেঙে পড়েছে মল্লিক, চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল। মল্লিক তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। ও হাতে ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল বৃষ্টি ভেজা অন্ধকারের পথে। চারপাশে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ একের পর এক চমকে উঠছে আকাশে। হায় রে মা, এ কি দুর্ভাগ্য আমার! এই ঝড় বৃষ্টির রাতে একটাও গাড়ি নেই আশেপাশে। কিভাবে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব? তোর যে ছোট্ট শরীরটা একেবারে নিস্তেজ হয়ে আসছে। আমার বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরেছে রে মা। চারিদিকে তাকিয়ে মল্লিক বুঝলো একটিও গাড়ি নেই, নেই কোনো মানুষ। রাস্তাটা যেন পুরো ফাঁকা, ঝড় আর অন্ধকারে ডুবে আছে। মল্লিকের বুকের ভেতরটা হু হু করে উঠল। একটা গাড়ি পেলেই হয়তো একটু আশার আলো দেখা যেত। ঠিক তখনই সামনের দিক থেকে ধীরে ধীরে একটি ভ্যান আসতে দেখা গেল। আরে ও মাধবদা, ভ্যানটা নিয়ে একটু এদিকে এসো না, তাড়াতাড়ি এসো। মাধবদা ভ্যান নিয়ে মল্লিকের সামনে এসে গাড়ি থামিয়ে দিল। হ্যাঁ, কি হয়েছে বলো দেখি? দেখো না গো মাধবদা, আমার মেয়েটার জ্বর অনেক বেড়ে গেছে, একেবারে চোখ বুজে আছে, কিছুই বলছে না এখন। দয়া করে আমাকে একটু হাসপাতালে নামিয়ে দাও না গো দাদা। আরে কি বলছো মল্লিক? না না, এত রাতে আমি আর যেতে পারবো না গো। সারাদিন কাজ করেছি, এখনো পেটে ভাত পড়েনি। আর তাছাড়া তোমার তো একমাত্র মেয়ে, এত বছর বয়স হয়েছে, তাও তুমি বেশি আদর যত্নে দুলালি করে রাখো, আমি বুঝতে পারি। চট্টট এমনি ঠিক হয়ে যাবে, এত ভাবনা করো না তো। এমন বলো না গো দাদা, একটুখানি নিয়ে যাও না। মেয়েটার যে কিছু হলে আমি আর বাঁচবো না গো দাদা। বলছি তো আমি এখন যেতে পারবো না, ঝামেলা করো না তো। সরে দাঁড়াও দেখি, আমাকে যেতে দাও। মাধব ভ্যান নিয়ে নির্দয়ভাবে সেখান থেকে চলে গেল। আর পড়ে রইল শুধু একজন অসহায় বাবার কোলের মধ্যে তার জ্বরে কাতর ছোট্ট সন্তান। হায় ভগবান, এখন আমি মেয়েকে কেমন করে হাসপাতালে নিয়ে যাব? হেঁটে গেলে তো অনেক সময় লেগে যাবে। মারে, তুই কিছু বলছিস না কেন? এই, একবার শুধু চোখ মেলে তাকা মা, এইভাবে চুপ করে থাকিস না, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। মল্লিক তার মেয়েকে কোলে নিয়ে গ্রামের কাঁচা রাস্তায় ভয়ে আর আতঙ্কে দ্রুত হাঁটতে লাগলো। এক হাতে ছাতা আর অন্য হাতে শক্ত করে ধরে আছে সেই ছোট্ট মেয়েটিকে। বৃষ্টির বেগ যেন আরও বাড়ছে, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। ঠিক তখনই সামনে ছাতা হাতে এগিয়ে আসতে দেখা গেল একজন মানুষকে। চোখ ভালো করে মেলতেই মল্লিক চিনতে পারল সে আর কেউ না, ডাক্তার অনিমেষ চক্রবর্তী। আরে আরে মল্লিক যে, কি হয়েছে তোমার মেয়ের? দেখেন না, দেখেন ডাক্তারবাবু, দেখেন না ডাক্তারবাবু, পিয়ালি আর কোনো কথা বলছে না, বলছে না ডাক্তারবাবু। মল্লিকের কথা শুনে ডাক্তার অনিমেষ চক্রবর্তী এগিয়ে গিয়ে মেয়েটির নাকে হাত রাখলেন। চোখ তুলে দেখলেন, তবে না, কোথাও সাড়া নেই। ডাক্তারের মুখটা কালো হয়ে গেল, চোখে জল চলে এলো। মল্লিক, তোমাকে যে কিভাবে কথাটা বলি, আসলে তোমার পিয়ালি আর বেঁচে নেই, ও অনেক আগেই মারা গেছে। না না, পিয়ালি মা, তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না। দেখ না রে মা, তোর বাবা তোকে দিয়ে কাঁদছে, একবার চোখটা খুলে দেখ রে মা। শান্ত হও মল্লিক, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোমার মেয়ের
আত্মাও তাহলে কষ্ট পাবে। একবার চোখটা খুলে দেখ রে মা। ডাক্তার বাবু, পিয়ালি যে আমার সব ছিল, ও শুধু আমার সন্তানে না, আমার বেঁচে থাকার আশার আলো ছিল। মল্লিক হঠাৎ বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা অনুভব করলো। পরক্ষণে সে মাটিতে লুটিয়ে পড়ল আর তার হার্ট অ্যাটাক হলো। এক নিমেষে সব শেষ, একসাথে নিভে গেল দুটো জীবন। আর এইভাবে সেদিন রাতে আমি শুধু তোর জন্য আমার মেয়েকে হারিয়েছিলাম মাধব। আজ, হ্যাঁ আজ তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। না না, আমাকে মাফ করে দাও। আমি তো এমনটা চাইনি। আমি ভেবেছিলাম যে সাধারণ জ্বর রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও দাদা, কৃপা করে আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ কর। সেদিন যদি তুই ঠিক সময়ে আমাদের হাসপাতালে পৌঁছে দিতিস, তাহলে আমার মেয়েটার জীবন যেত না, না আমার জীবন যেত। আজ তোর প্রাণ আমি নেবই, তারপর আমি এখান থেকে মুক্ত হব। এমন ভয়ঙ্কর ঘটনা আর সামনে দেখা সেই দৃশ্য দেখে রঘুর হাতে ধরা টর্চ লাইটটা পড়ে গেল মাটিতে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সব দেখছিল, কিন্তু মুখে তখন আর কোনো শব্দ নেই, নিঃশব্দ হয়ে গিয়েছিল সে। ঠিক সেই মুহূর্তেই দানবটি এক বিকট হাসি হেসে সোজা মাধবের দিকে ছুটে এলো। না না, আমাকে মেরো না, বাঁচাও রঘু, কিছু একটা কর, আমাকে বাঁচা। কিন্তু কিছুতেই আর লাভ হলো না। দানবটি এসে ঝাঁপিয়ে পড়লো মাধবের ওপর, তারপর এমনভাবে জোরে ঘাড় মটকে দিল যে মুহূর্তেই মাধবের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়ল, আর এক পাশে নিথর হয়ে পড়ে রইল মাধবের শরীরটা। শেষ, আমার প্রতিশোধ শেষ। মুক্তি আর মুক্তি, মুক্তি। চারিদিক জুড়ে মুষলধারে বৃষ্টি, আকাশে একের পর এক বিকট বাজ। সেই গর্জনের মাঝেই দানবটি এক ভয়ঙ্কর হাসি হেসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। সবকিছু আবার নিঃশব্দ, শুধু পড়ে রইল এক মৃতদেহ আর রঘুর আতঙ্কিত চোখ। তাই বলা যায়, কারো আর্ত চিৎকার কখনো অবহেলা করো না। এক মুহূর্তের নিষ্ঠুরতা আরেকজনের গোটা জীবনকে ধ্বংস করে দিতে পারে।